মার্কিন প্রেসিডেন্টের জ্বালানি ও জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব, বিশ্ব নেতাদের একত্রে কাজ করার আহ্বান। 4 বছরে ই-ভ্যালির দেনা ১,০০০ কোটি টাকা। সিইও রাসেলের গ্রেপ্তারে টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় গ্রাহকরা। ক্যাসিনো কাণ্ডের ৪৫ মামলায় ২ বছরে চার্জশিট হয়েছে ৩১টির, দ্রুত নিষ্পত্তির আশা রাষ্ট্রপক্ষের। যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে, লাল তালিকা থেকে সরেছে বাংলাদেশের নাম, ২২ তারিখ থেকে নতুন তালিকায়। শিশু খাদ্য গুঁড়ো দুধের দাম ২ মাসে কেজিতে বেড়েছে ২০০ টাকারও বেশি, তদারকি না থাকায় ভোক্তাদের ক্ষোভ। স্বাগত বিরতিহীন সকাল ৯টার সংবাদ। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে বিস্তারিত খবরে। আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মেজর ইকোনমিক ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট শীর্ষ সম্মেলন ধারণকৃত ভাষণে প্রধানমন্ত্রী এই কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মেজর ইকোনমিক্স ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট শীর্ষ সম্মেলনের উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারণ করা এ ভাষণে জ্বালানি ও জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে ৫টি প্রস্তাব তুলে ধরেন। প্রথম প্রস্তাবে প্রধানমন্ত্রী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যে প্রধান দেশগুলোতে কার্বন নির্গমন হ্রাস করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী অন্যান্য প্রস্তাবের মধ্যে জলবায়ু তহবিল, উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তর, কার্যকরী জ্বালানি সমাধান, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সহ বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সব দেশকে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। বিশ্বের বেশি কার্বন নির্গমনকারী দেশগুলোকে তাদের কার্বন নির্গমন হ্রাস করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যে কাজ করতে হবে শিল্পোন্নত দেশগুলোকে। জলবায়ু তহবিলের জন্য উন্নত দেশগুলোর বার্ষিক $১০০ বিলিয়ন অঙ্গীকার পূরণ করা জরুরি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন প্রচেষ্টায় সরকার অগ্রণী ভূমিকা পালন করছে বলে উল্লেখ করে বলেন, বাংলাদেশ বিশ্বের সর্বাধিক বিস্তৃত অভ্যন্তরীণ সৌরশক্তি কর্মসূচি গ্রহণ করেছে। এ সময় প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গার কারণে বাংলাদেশ গুরুতর ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানান। বাংলাদেশ সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা ও খরার প্রভাব ছাড়াও ১১ লাখ রোহিঙ্গা জোরপূর্বক মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হওয়ার কারণে বাংলাদেশ গুরুতর জলবায়ু প্রভাবের সম্মুখীন হচ্ছে। জলবায়ু ঝুঁকি ফোরাম CVF এবং V20-র সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ তুলে ধরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহল যেন কার্যকর উদ্যোগ নেয়, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণে এ বিষয়ে জোর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকেরা। এছাড়া করোনা টিকা তৈরির ক্ষেত্রে শর্ত শিথিল করে সক্ষম দেশগুলোকে অনুমতি দেওয়ার বিষয়টিও ভাষণে উঠে আসা প্রয়োজন বলে মনে করছেন তারা। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানোই বাংলাদেশের অন্যতম লক্ষ্য। সম্প্রতি জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে বাংলাদেশে থাকার যে ইঙ্গিত করা হয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। সাম্প্রতিককালে জাতিসংঘের বিভিন্ন রিপোর্টে রোহিঙ্গাদের বাংলাদেশে দীর্ঘমেয়াদে থাকবার একটা ইঙ্গিত যেটা করা হয়েছে, আমার মনে হয় এটা একটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটা ভালো সুযোগ আসবে, তিনি স্পষ্ট করে বলে দেওয়া যে আমরা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যা সেটাই চাই। বিশ্ব সম্প্রদায়ে তার নিজের দায়িত্বে আমার মনে হয় প্রেশার দেওয়া উচিত, বড় আকারে স্যাংশন নিয়ে আসা দরকার। তাহলে তাদের জনগণও বুঝতে পারবে
যে আন্তর্জাতিক মহল তাদের পক্ষে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিন নিয়ে যে কেউ যে কোনো দেশে যাওয়ার বিষয়ে জোর দেওয়া প্রয়োজন বলেও মনে করছেন বিশ্লেষকরা। আমাদের কাঠামো আছে বলেই আমরা বলতে পারি যে আমরা কিন্তু সহজেই এটাকে তৈরি করতে পারবো যদি আমরা পারমিশনটা পাই। কিন্তু এই যে অন্য দেশে বানানো যাবে না এবং বিভিন্ন অজুহাত যে দেওয়া হচ্ছে সেগুলোকে বন্ধ করা, অন্যদিকে যেই প্যাটেন্ট রাইটসের কথা বলা হচ্ছে সেগুলোকে শিথিল করা, বিশেষ করে এই ভ্যাকসিনের জন্য। জলবায়ু পরিবর্তন ইস্যুতে নিজেদের উদ্যোগগুলো আন্তর্জাতিক মহলে তুলে ধরার পাশাপাশি কিভাবে সমন্বিত উদ্যোগ নেওয়া যায় সে বিষয়টিও প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। পলিউশন যারা করে, যারা বৃহৎ শক্তি বা যারা উন্নত দেশ, তারা তাদের এই পলিউশনের এটাকে কমিয়ে আনুক, তাদের এই কার্বন এমিশনটাকে কমিয়ে আনুক, তাইলে আমরা একটু সাহায্য পাই। আমাদের মানুষের প্রচেষ্টাটার সাথে আন্তর্জাতিক প্রয়াসটাকে আমরা যদি সমন্বিত করতে পারি তবে কিন্তু বাংলাদেশ একটা মডেল হিসেবে দাঁড়াতে পারে। 24 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতারণা মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন 3 দিন করে রিমান্ডে। রিমান্ড মঞ্জুর করে জিজ্ঞাসাবাদের সময় হাইকোর্টের নির্দেশনাও মেনে চলতে বলেছেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আতিকুল ইসলাম। এদিকে তাদের জামিনে মুক্তি চেয়ে আদালত চত্বরে স্লোগান দিয়েছেন কিছু বিনিয়োগকারী। অর্থ আত্মসাৎ মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং সিইও মোহাম্মদ রাসেলকে শুক্রবার দুপুরে আদালতে আনে পুলিশ। তাদের 10 দিনের রিমান্ড চেয়ে করা হয় আবেদন, পরে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। শুনানিতে রিমান্ড চলাকালে উচ্চ আদালতের নির্দেশনা মেনে চলতে পুলিশকে নির্দেশনা দেন বিচারক। এই সময় গ্রাহকের টাকা ফেরত দিতে আসামিদের জামিনের আবেদন করেন 2 অভিযুক্তের আইনজীবী। আমাদের এখানে আর্গুমেন্টটা ছিল যে উনি যদি বের হতে না পারেন, এই সিইও বলেন, চেয়ারম্যান বলেন, তারা যদি জেলখানা থেকে বের হতে না পারেন তাহলে এই লায়াবিলিটিগুলো ওনারা অ্যাডজাস্ট করবে কীভাবে? কারণ তাদেরকে তো হিসাব করে বের করতে হবে যে কারা কারা এই পণ্যের দাম পাবেন, কারা কারা পণ্য সরবরাহ করা হয়নি। এ কারণে ওনাদের বাইরে থাকা দরকার। তবে রাষ্ট্রপক্ষ বলছে ইভেলির সঙ্গে রাসেল ও নাসরিন ছাড়া আর কারা জড়িত তা খতিয়ে দেখতে রিমান্ডের প্রয়োজন আছে। পরে নাসরিনকে রিমান্ডে নেওয়ার সময় নারী পুলিশের উপস্থিতি নিশ্চিতে নির্দেশনা দেন আদালত। ঘটনা দরকার, ঘটনার পিছনে শুধু এমডি বা যে চেয়ারম্যান শুধু না, আর অন্যান্য এর পিছনে আরও তাদের একটা শক্তি আছে। এখানে কারা কারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং কেন তারা এই কাজগুলি করছে এগুলো উদ্ঘাটনও দরকার। তাই পুলিশ রিমান্ড চেয়েছে যৌক্তিকভাবে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত 3 দিনের পুলিশ রিমান্ড নিয়েছে। আসামিদের রিমান্ড মঞ্জুরের পর তাদের জামিনে মুক্তি চেয়ে স্লোগান দিতে দেখা যায় অনেককে। এই সময় তাদের কয়েকজনকে আটকও করে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ই কমার্স প্ল্যাটফর্মে বড় চমক নিয়ে এসেছিল ইভ্যালি। তবে মাত্র 4 বছরে প্রতিষ্ঠানটির দেনা 1000 কোটি টাকা। শুরুতে নানা অফারে গ্রাহক টানে ইভ্যালি, শেষ দিকে এসে ভোগান্তি পৌঁছায় চরমে। থানায় হয় প্রতারণার মামলা। বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়েও হিসাব বিজ্ঞানে ভালোই ছিলেন ইভেলির উদ্যোক্তা মোহাম্মদ রাসেল। গ্রাহকের নজর কাড়ার কৌশলও করেছিলেন রপ্ত। পড়াশোনা শেষে 2011 সালে চাকরি নেন ঢাকা ব্যাংকে। 6 বছর পর চাকরি ছেড়ে শুরু করে ডায়াপার ব্যবসা। ইভেলিও শুরু করে 2017 সালেই। ব্যাংকে জয়েন করার পরে আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন হয়েছে এরকম ঠিক না। ইভেলির বিশাল অফার, ছাড়ের ছড়াছড়ি আর ক্যাশব্যাকের কারণে বাড়তে থাকে গ্রাহক। তবে 1 বছরে তাদের ভোগান্তি পৌঁছেছে চরমে। অনেকের 500 টাকার অর্ডারও আছে, 100 টাকার অর্ডারও আছে, 2 লাখ টাকার অর্ডারও আছে। নামি দামি মডেল তারকাদের দিয়ে ব্র্যান্ডিং, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অনুদান দিয়ে আস্থা অর্জনের চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। তবে তাদের বিনিয়োগ ছিল খুবই কম। নতুন গ্রাহকের টাকায় পুরনো গ্রাহক এবং সরবরাহকারীদের পাওনা দেওয়া হচ্ছিল। উনি নিজে কিভাবে এই সকল অর্থ দিবেন এই সংক্রান্ত কোনো সদুত্তর উনি দিতে পারেন নাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদ উনি আমাদেরকে বলেছেন বেশ কিছুদিন যাবৎ পর্যালোচনা করছে, তারা বিভিন্ন বিষয়ে তারা কন্টিনিউ মিটিং করছে, সরকারের বিভিন্ন সংস্থা সহ বিভিন্ন সংস্থা। স্ত্রী শামীমা নাসরিন সহ রাসেলকে গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছে গ্রাহক সরবরাহকারীদের কাছে ইভেলির দেনা 1000 কোটি টাকা।
গত ফেব্রুয়ারিতেও এর পরিমাণ ছিল 403 কোটি। উনি নিজেও বলেছেন যে এইভাবে ওনার পক্ষে আসলে মানুষের অর্থ বা পণ্য ফিরিয়ে দেওয়া খুব ডিফিকাল্ট। ইভেলি থেকে সিইও হিসেবে রাসেল বেতন নিতেন 10 লাখ টাকা, আর তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বেতন ছিল 5 লাখ। 2000 কর্মচারী দিয়ে শুরু করে শেষে সেই সংখ্যা দাঁড়ায় 1300। শুরুতে স্টাফদের বেতন ছিল 5 কোটি টাকা, এখন তা কমে দাঁড়িয়েছে 1.5 কোটি টাকায়। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যাসিনো বিরোধী অভিযানের 2 বছর আজ। সে কাণ্ডে মামলা হয়েছিল 45টি, এর মধ্যে 31টির অভিযোগপত্র আদালতে দেয়া হয়েছে। করোনার কারণে বিচারিক কার্যক্রম ব্যাহত হলেও মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে বলে জানাচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে ক্লাবে বন্ধ হলেও অনলাইনে ক্যাসিনো চলছে, তাই সেখানেও নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর ফকিরাপুল ক্লাব 2019 সালের 18 সেপ্টেম্বর এখান থেকে শুরু হয়েছিল ক্যাসিনো বিরোধী অভিযান। এরপর একে একে স্বনামধন্য নানা ক্লাব থেকে শুরু করে মুক্তিযোদ্ধা সংসদেও যায় আইনশৃঙ্খলা বাহিনী। এর এক পর্যায়ে গ্রেপ্তার হন সে সময়ের যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট থেকে শুরু করে ঠিকাদার জিকে শামীম সহ অনেকে। এসব অভিযানের পর অস্ত্র, মাদক ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয় 45টি। এর মধ্যে র্যাব 9, সিআইডি 13 আর 23টি মামলার তদন্ত করে দুদক। র্যাব সবকটি অভিযোগপত্র জমা দিলেও সিআইডির 3 আর দুদকের 11 মামলার অভিযোগপত্র দাখিল এখনো বাকি। দুদক বলছে, করোনার কারণে কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও দ্রুত সময়ের মধ্যে বাকি মামলার অভিযোগপত্র দেয়া হবে। অনেক সময় আসামির পক্ষ উচ্চতর আদালতে আসে, মামলা বাতিল চায়, সেখানে সময়ক্ষেপণ হয়, আবার সুপ্রিম কোর্টে যায়, সেখানেও সময়ক্ষেপণ হয়। তো এখন উচ্চতর যদি আদালতে আসে, সেখানে যদি আইনগত ব্যাখ্যা থাকে, তো সেখানে তো আমাদেরকে সেগুলো ফেস করতে হচ্ছে। আর যে 31 মামলার অভিযোগপত্র জমা হয়েছে সেগুলোর বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করে আসামিদের সাজা নিশ্চিত করতে চান তারা। কারণ সাক্ষী দিয়ে তো মামলাটা প্রমাণ করতে হবে, এই জন্য সাক্ষীকে যেভাবে আনা যায় সমস্ত প্রক্রিয়া আমরা অবলম্বন করব। এখন ক্যাসিনো বিরোধী অভিযান না দেখা গেলেও নজরদারি অব্যাহত রেখেছে র্যাব। তারা বলছে, অনলাইনে জুয়া চালাচ্ছে কয়েকটি চক্র, আর ক্যাসিনো থেকে আসা টাকা যারা বিদেশে পাচার করছে তাদের সন্ধানে আছে সিআইডি। অভিযুক্তরা সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে তাদের অর্থ পাচার করছে। তো এগুলি ওখান থেকে আমরা যেই তথ্য চেয়েছি MLAR-এর মাধ্যমে, সেই তথ্য পাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। যে অনলাইন জুয়াটা পরিচালিত হয় ডার্ক সাইটের মাধ্যমে, বিভিন্ন ডার্ক সাইটের মাধ্যমে। এই ডার্ক সাইটগুলো আমরা র্যাব সাইবার মনিটরিং সেলের মাধ্যমে মনিটর করছি। দেশীয় এন্ডে যারা এই ধরনের ডার্ক সাইটের মাধ্যমে জুয়া লিঙ্ক আপ করে দিচ্ছে, আমরা কিন্তু এদেরকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করছি। এদিকে ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার অনেকেই এরই মধ্যে জামিনে মুক্তি পেয়েছে। তাদের বিদেশে পালানোর শঙ্কায় দ্রুত বিচার শেষ করার তাগিদ সংশ্লিষ্টদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার বর্তমান পরিস্থিতিতে ভ্রমণ বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে যুক্তরাজ্য। লাল তালিকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশকে। 22 সেপ্টেম্বর যাচ্ছে অ্যাম্বার তালিকায়। শুক্রবার ভিডিও বার্তায় এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। চলতি বছরের 7 মে প্রকাশিত একটি তালিকায় বাংলাদেশ সহ 62টি দেশের নাম প্রকাশিত হয়। লাল তালিকাভুক্ত দেশগুলো থেকে ব্রিটেনে যাওয়া যাত্রীদের জন্য 2 সপ্তাহ কোয়ারেন্টাইন, বাধ্যতামূলক পরীক্ষা সহ বিভিন্ন নিয়ম মানতে হতো। এই তালিকা থেকে বাদ পড়ার পর বাংলাদেশি যাত্রীদের জন্য আর এসব বাধ্যবাধকতা থাকবে না। ব্রিটিশ সরকার আমাদের অনুরোধে বাংলাদেশকে রেড অ্যালার্ট থেকে এম্বারে নিয়ে এসেছেন। আমার সাম্প্রতিক সফরে ব্রিটিশ সরকারের বিভিন্ন পর্যায়ে, এমনকি আপনার ফরেন মিনিস্টার এবং বর্তমানে যিনি আছেন, আগে ট্রেড মিনিস্টার ছিলেন, সবাইকে অনুরোধ করেছিলাম। শিশু খাদ্য গরু দুধের দাম 2 মাসে কেজিতে বেড়েছে 200 টাকারও বেশি। অভিভাবকদের অভিযোগ, করোনার মধ্যেও বাড়তি মুনাফা করেছেন ব্যবসায়ীরা। তবে বিপণন প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে দাম বাড়াকে অজুহাত দেখাচ্ছে। এই পরিস্থিতিতে বাজারে তদারকি বাড়ানোর আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইব্রাহিম ঐশী দম্পতির একমাত্র সন্তান আয়ান। 1 কৌটা ডিলাক গুঁড়ো দুধে 3 থেকে 4 দিন যায় 11 মাসের এ শিশুর। 1 মাস আগে 1 কৌটা ডিলাক দুধ 520 টাকা কেনা গেলেও এখন তা 580 টাকা।
যার প্রভাব পড়েছে মাসিক খরচে। সর্বমূল্যে সবকিছু লাগলে অন্য সবকিছু স্যাক্রিফাইস করে বাচ্চার দুধটা নিশ্চিত করবে, কিন্তু এরকম অস্বাভাবিক মাত্রায় যদি বাড়ানো হয় এটা কিন্তু বাচ্চার এবং যে পরিবার সবার প্রতি হচ্ছে এটা এক প্রকার অবিচার বলবো। শুধু ডিলাক নয়, ল্যাকটোজেন, বায়োমিল, ন্যান3, ডানো, নিডো সহ বেশিরভাগ দুধের দাম বাড়তি। নবজাতক ও শিশু খাদ্যের বেশিরভাগই আমদানি নির্ভর, যার সিংহভাগই সরবরাহ করে নেসলে। তাদের দাবি, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় দেশেও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে যখন গুঁড়ো দুধের দাম বেড়ে যায় তার প্রভাব আমাদের দেশে পড়ে। সে কারণেই এখন বাজারে মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে। বাজারে প্রায় 20-21% মূল্যবৃদ্ধি হয়েছে, কিন্তু আমরা তার মধ্য থেকে মাত্র 7-8% দাম বাড়িয়েছি। যতটুকু সম্ভব আমরা অবজার্ভ করার চেষ্টা করেছি। শিশু খাদ্যের বাজারে কারসাজি রোধে নজরদারি বাড়াবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশীয় যে গুঁড়া দুধগুলো তৈরি হয় বা শিশু খাদ্য যেগুলো আছে এরা কিন্তু নিজেরাই মানে এমআরপি দিয়ে দেয়। তো এইগুলো নিয়ে কিন্তু আমাদের আসলে মানে ওইরকম সমস্যা হয় না, কারণ কি যে এমআরপি দেখে তারা এমআরপির বেশি কোনো খুচরা বিক্রেতা কিন্তু বিক্রি করতে পারে না, তো এবং ওটা নিয়ে সমস্যা নেই। কিন্তু মূলত যেগুলো ইম্পোর্টেড ওইগুলোতে আপনার দেখা যাচ্ছে অনেক ইম্পোর্টেড ইয়েটা দেয় না, সিলটা দেয় না, এমআরপিটা দেয় না, যার কারণে এটা বাজারে আসতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে প্রতি মাসে গুঁড়ো দুধ সহ শিশু খাদ্যের চাহিদা প্রায় 1200 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিতর্কিত প্রতিষ্ঠানকে বিমানবন্দরে করোনা পরীক্ষার অনুমতি দেয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকেরা। এর আগে বিদেশগামীদের করোনা পরীক্ষা না করেই ভুয়া সনদ দিয়েছিল CSBF হেলথ সেন্টার ও স্টিমস হেলথ কেয়ার নামের প্রতিষ্ঠান দুটি। এই অবস্থায় আবারও প্রবাসীদের হয়রানি এবং দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা চিকিৎসকদের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার RT-PCR ল্যাব বসাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। উদ্দেশ্য 6 ঘন্টার মধ্যে পরীক্ষার ফল দেয়া। স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল কমিটির প্রস্তাব করা 7টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে CSBF হেলথ সেন্টার ও স্টিম হেলথ কেয়ার নামের দুটি প্রতিষ্ঠান। বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষায় ভুয়া সনদ দেওয়ার অভিযোগে যাদের নিষিদ্ধ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠান দুটি আবারও কাজ পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। আবার নতুন করে সুযোগ দেওয়ার পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে, যারা তাদেরকে লাইসেন্স দিয়ে দিচ্ছেন তারাই বুঝতে পারবেন। তো আমার দৃষ্টিতে সেটি খুব একটা নৈতিকতা হয়েছে বলে মনে হয় না। দেশের সুনাম যেখানে ইনভলভ, দেশের বদনাম যেখানে ইনভলভ, তাকে কিছুদিনের জন্য সরিয়ে রাখা উচিত ছিল। যারা এটা পারমিশন দিয়েছে, ডেফিনেটলি আমি মনে করি এখানে স্বচ্ছতার অভাব আছে, এবং যারা এই পারমিশন দিয়েছে তাদের ব্যাপারে আসলে খোঁজখবর নেওয়া উচিত যে তারা কি কারণে আবার এই বিতর্কিত কোম্পানিকে, অভিযুক্ত কোম্পানিকে যাদেরকে আগে বাতিল করে তো তাদেরকে কেন আবার তারা এই পারমিশন দিল। স্বাস্থ্য অধিদপ্তর বলছে কম খরচে কম সময়ে বেশি সংখ্যক করোনা পরীক্ষা করতে পারবে এমন প্রতিষ্ঠানকে বিবেচনায় নেওয়া হয়েছে। কিরা কত কম সময়ে ল্যাব স্থাপন করতে পারবে, কিরা কত অধিক সংখ্যক টেস্ট অল্প সময়ের মধ্যে করতে পারবে, এবং প্রতিটা টেস্টের জন্য কে কত টাকা নেবে। এই জুম মিটিংয়ে আমরা যে 7টা প্রতিষ্ঠান আমাদের করে আমরা ওইটাই বাছাই করে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করি। বিদেশগামীদের করোনা পরীক্ষায় গত জুনে CSBF ও স্টিমসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। নমুনা পরীক্ষা না করে কয়েক ঘন্টার মধ্যেই নেগেটিভ রিপোর্ট দেয়। তাদের দেয়া করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গিয়ে পজিটিভ হওয়ায় দক্ষিণ কোরিয়া বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছিল। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে শুক্রবার করোনায় আরও 38 জনের মৃত্যু হয়েছে, নিয়ে মোট প্রাণহানি 27,147 জনে। একদিনে করোনা শনাক্ত হয়েছে আরও 1,907 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 6.41%। দেশে গত 3 দিন ধরে করোনা শনাক্তের হার 6% ঘরে। 808টি ল্যাবে 24 ঘন্টায় 30,169 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,907 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 6.41%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,40,110 জনে।
গত 24 ঘন্টায় দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 13 এবং নারী 25 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,147 জনের। বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমের দিকে থাকলেও এ নিয়ে স্বস্তিতে থাকার সময় আসেনি। স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। 6% নিচে চলছে, আমরা নিচে নেমে গেছে, এটা খুবই ভালো। 6% হইলেও সংক্রমণ কিন্তু অনেকগুলো ডিস্ট্রিক্টে কিন্তু এই 6%-এর অনেক উপরেও আছে, 10%-ও আছে। তো সেই জন্য প্রথম কথা হলো যে এটাতে আমাদের খুবই আপ্লুত হওয়ার কিছু নাই। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,919 জন। এ নিয়ে মোট সুস্থ 14,97,009 জন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছুটির দিনে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাচ্ছেন দর্শনার্থীরা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে এসব পর্যটন কেন্দ্রে কেউ পরিবার নিয়ে, আবার কেউ বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তবে অনেক স্থানেই উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। এ নিয়ে আরও জানাতে রাঙ্গামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, রাঙ্গামাটিতে দর্শনার্থীদের আনাগোনা কেমন দেখছেন, আর স্বাস্থ্যবিধি নিশ্চিতে কর্তৃপক্ষের নজরদারি কতটুকু, আর সাধারণ মানুষের মধ্যে আপনি সচেতনতা কেমন দেখছেন? দুঃখিত, আমরা এই মুহূর্তে সংযোগটি স্থাপন করতে পারছি না। যাচ্ছে পরের খবরে। শিকারের লোভ আর বনাঞ্চল কমে যাওয়ায় একসময় দেশ থেকে বিলুপ্ত হয়ে যায় নীলগাই। তবে নীলগাইয়ের বংশ বিস্তারে এবারে আশা জাগাচ্ছে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এরই মধ্যে সেখানে জন্ম নিয়েছে নীলগাইয়ের 2টি শাবক। নতুন জন্ম নেওয়া শাবক দুটি সুস্থ এবং সবল রয়েছে। গাজীপুর সাফারি পার্কে অবিরাম ছোটাছুটি নীলগাইয়ের। গত 2 বছরে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ শিকারীদের হাত থেকে বেঁচে যাওয়া নীলগাই দুটিকে সংগ্রহ করে সাফারি পার্ক কর্তৃপক্ষ। গেল 1 আগস্ট তারা জন্ম দেয় 2টি শাবক। পার্কের কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় অবাধে বিচরণ করছে শাবক দুটি, খাচ্ছে ঘাস, লতাপাতা। আমরা আসলাম, ঘুরলাম, বাচ্চাগুলি দেখলাম, ভালো লাগলো। আর আজকে আমরা ওগুলো দেখে খুব আনন্দ পেয়েছি। দুটা ওরা এমনিতে লাজুক টাইপের, সবসময় ওরা জঙ্গলেই বেশি থাকে, মানে ঘন জঙ্গলটা ওরা বেশি পছন্দ করে আর কি। ফাঁকা জায়গায় খুব কম আসে। কদম গাছের পাতা এদের প্রিয় পছন্দ, খুব পছন্দ। প্রাকৃতিক পরিবেশে 2টি শাবক জন্ম নেয় নীলগাইয়ের বংশবিস্তারে আশার আলো দেখছে পার্ক কর্তৃপক্ষ। আসলে এই 2টা নীলগাই কিন্তু আমাদের এখানে আছে, এই যেটা, এই 2টা থেকে এখন 4টা হলো, জাস্ট 11 মাস পরে। তো আমরা আশা করি প্রত্যেক বছরে আসলে এইভাবেই আমরা এক বা একাধিক বাচ্চা পাবো। এবং যে বাচ্চা দুটো আছে এগুলো খুবই সুন্দর আছে, সুস্থ আছে এবং তারা প্রাকৃতিক পরিবেশে আছে আমার এখানে, এবং তারা আমার বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তো আশা করি এরা সারভাইভ করবে। ধূসর রঙের এই নীলগাই ভারত, নেপাল ও পাকিস্তানে পাওয়া গেলেও বাংলাদেশে তা বিরল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মেঘনায় তীব্র স্রোত আর ফেরি স্বল্পতায় ব্যাহত হচ্ছে শরীয়তপুর চাঁদপুর রুটে যানবাহন ও যাত্রী পারাপার। স্রোতে ভেসে আসা ময়লা আবর্জনার কারণে প্রায়ই মাঝপথে বিকল হয়ে পড়ে ফেরি। এদিকে বাংলাবাজার শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে শরীয়তপুর চাঁদপুর রুটে। ফলে প্রায় প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে ঘাটের 2 পারে। মেঘনায় পানি কমতে শুরু করার সাথে সাথে তীব্র হয়েছে স্রোত। এতে বাড়তি 5 কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে শরীয়তপুর চাঁদপুর রুটের 40 বছরের পুরনো ফেরিগুলোকে। নদী পার হতে সময় বেশি লাগায় ফেরির ট্রিপের সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। ফলে প্রতিদিনই নদীর 2 পাশে তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি। ভোগান্তির অন্ত নেই এ পথে চলাচলকারীদের। ঘাটের মাল পৌঁছাতে দেরি হচ্ছে, আমাদের যাতায়াতে 2-1 দিন লেট হচ্ছে, ওই জন্য আমাদের মালিকও ক্ষতি হচ্ছে, আমরা ক্ষতি হচ্ছি। ফেরি আছে ছোট ছোট 6-7টা ফেরি আছে, কিন্তু কাজের নাই, এগুলো অকার্য। ধানের গাড়িগুলোর গজ বাইরে গেছে, কোন এই গাড়িগুলো কি নেবে পার্টি, গাড়ি আবার রিটার্ন ব্যাক নিয়ে যাইতে করছে, ফেরি চলেই না। অপেক্ষা করতে হতো, আমাদের পকেটের টাকা শেষ হচ্ছে, খাইতে পারতেছি না। সম্প্রতি পদ্মা সেতুর পিলারে ফেরির একাধিক ধাক্কার ঘটনায় বাংলাবাজার শিমুলিয়া নৌপথে পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ চলছে। এতে চাপ বেড়েছে শরীয়তপুর চাঁদপুর রুটে। তার উপর তীব্র স্রোতের বিপরীতে চলতে গিয়ে বিকল হয়ে পড়েছে 2টি ফেরি। ফলে মাত্র 6টি ফেরি দিয়ে চলছে পারাপার। নদীতে প্রচণ্ড পানির স্রোত এবং নদীতে প্রচুর কচুরিপানা, যাতে সঠিকভাবে পরিচালনা করতে অনেক কষ্ট হয়। অনেক সময় দেখা যায় যে স্রোতের জন্য এবং কচুরিপানার জন্য মুভমেন্ট বন্ধ রাখতে হয়। তবে স্রোত কমে এলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা বিআইডব্লিউটিসির। 6টা ফেরি দিয়ে আমাদের গাড়িগুলো যাতায়াত বা পারাপার হয়, আর অনেক সময় স্রোতের প্রতিকূলতার কারণেও আমাদের ফেরি চলাচলে একটু বিঘ্ন সৃষ্টি হয়।
আর আমাদের ওই ফেরিগুলো ট্রাফিকে আসলে 8টা ফেরি দিয়ে আমরা যথাযথভাবে সার্ভিস চালাইতে পারবো। শরীয়তপুর চাঁদপুর নৌরুট দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার পণ্য যাত্রীবাহী যানবাহন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর কারওয়ান বাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাঁধন নামে এক রং মিস্ত্রিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মন্তাজ আলী নামে এক রিকশা চালক। কারওয়ান বাজার ওভারব্রিজের পাশে জনতা ফার্মেসির সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাঁধন নিহত হয়। রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। রাত 11:30টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাত 9:30টার দিকে কারওয়ান বাজার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মন্তাজ আলী নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। রাতেই দুইজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয় দুটি নিয়ে সংশ্লিষ্ট থানায় এখনও কোনো মামলা হয়নি। বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল 3 স্কুল ছাত্রের। শুক্রবার সন্ধ্যায় বরিশাল পটুয়াখালী মহাসড়কের শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ সেতুতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বাকেরগঞ্জ পৌর শহরের সিয়াম, চয়ন দাস ও বোয়ালিয়া এলাকার রাপ্পি। তারা 3 জনই বাকেরগঞ্জের JSU মডেল স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। স্বজনেরা জানান, স্কুলের 18 জন ছাত্র 6টি মোটরসাইকেলে ঘুরতে যায়। শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ সেতুতে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয় একটি মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই মারা যায় সিয়াম। আহত অবস্থায় চয়ন ও রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে মারা যায় তারাও। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত 2 যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 3 ঘন্টার ব্যবধানে সমুদ্র সৈকতের একই পয়েন্টে 2টি মরদেহ ভেসে আসে। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সিগাল পয়েন্টে থেকে মরদেহ 2টি উদ্ধার করা হয়। মৃতদের বয়স আনুমানিক 25 থেকে 40 বছর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মরদেহ 2টি সমুদ্রে ভাসমান অবস্থায় দেখতে পায় তারা। পরে লাইফগার্ড কর্মীদের সহায়তায় তীরে নিয়ে আসা হয়। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। এটি হত্যাকাণ্ড না দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। মরদেহ 2টি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী থেকে বালু উত্তোলন ও চর দখলের অভিযোগ উঠেছে সাবেক পৌর মেয়র শাহাদাত হোসেন সহ স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। তবে তা অস্বীকার করেছেন অভিযুক্তরা। নদীটির দখল ও পরিবেশের ভারসাম্য নষ্ট করার দায়ে আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন পরিবেশবাদীরা। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর মোহনা, তীর ও চর এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি ইটভাটা। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী চক্রের নেতৃত্বে চলছে নদীর তীর দখল ও পরিবেশ দূষণ। এছাড়া বোমা মেশিন দিয়ে তোলা হচ্ছে নদীর বালু। চরের কিছু জায়গা ভরাট করে চলছে দখল। এরকম হইলে তো 4-5 বছরের মধ্যে অবদার বেরিবার ধরিয়া জনগণ থাকার মতন কোনো সম্ভব হইবে না। পরিবেশবাদীদের অভিযোগ, নদীর বালু উত্তোলন ও চরের মাটি কাটায় পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ, বাড়ছে নদী ভাঙন। কোনো অবস্থাতেই নদীর গতিপথ পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না, এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। যারা করেছেন তারা খুবই অন্যায় কাজ করেছেন, এটা তাদের ক্ষমতার জোরে করেছেন। পরিবেশ আইনবিদ সমিতি বিলার পক্ষ থেকে আমরা ওই এলাকা ভিজিট করে আমরা আইনগত ব্যবস্থার দিকে আমরা যাব। তবে অভিযোগের বিষয়টি মানতে নারাজ ইটভাটার কর্তৃপক্ষ। তাদের দাবি, ব্যক্তি মালিকানাধীন জমির মাটি কিনেই চালানো হচ্ছে ইটভাটা। এই অঞ্চলে আমাদের সবই মানে রেকর্ড মালিকানাধীন, এই জায়গায় কোনো সরকারি জমি নেই। বাটার পাশে যে জমি আছে, জমি ক্রয় করে আর কি মালিকানাধীন জমি ক্রয় করে ওই জমি থেকে আমরা মাটি তুলি। 20 ফুট 30 ফুটের বাইরে মাটি কাটতেছি না। কেউ যদি কখনো রাতের অন্ধকারে কাটে, সেটার জবাব তো আমি দিতে পারবো। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদীর তলদেশ বা নদীর তীর থেকে মাটি কাটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ এবং নিষিদ্ধ। এটার বিষয়ে অবশ্যই আমি আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পাথরঘাটা উপজেলার 7টি ইটভাটার মধ্যে বেশিরভাগের বিরুদ্ধেই রয়েছে নদীর চর দখল ও দূষণের অভিযোগ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই তাদের। তবে আবেদন করা হয়েছে বলে দাবি ইটভাটা কর্তৃপক্ষের। ইন্ডিপেন্ডেন্ট
নিউজ ডেস্ক। আফগানিস্তানে নারী বিষয়ক মন্ত্রণালয় বাতিল করেছে তালেবান সরকার। এর বদলে করা হয়েছে ন্যায় অন্যায় মন্ত্রণালয়, যার কাজ হবে নীতিগত বিধিনিষেধ আরোপ ও বাস্তবায়ন। রয়টার্স বলছে, কাবুলে নারী মন্ত্রণালয়ের ভবনের সাইনবোর্ড শুক্রবার পাল্টে দেয় নতুন প্রশাসন। তার জায়গায় বসে তালেবানের নৈতিক পুলিশের সাইনবোর্ড। এদিকে নারী মন্ত্রণালয় বিভাগের সাবেক নারী কর্মকর্তা কর্মচারীরা বলছেন, তাদের ভবনের ভেতরে কয়েক সপ্তাহ ধরেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। প্রতিবারই তাদের বাড়ি ফিরে যেতে নির্দেশ দেয় তালেবান। আর বৃহস্পতিবার ভবনের গেটগুলো তালাবদ্ধ করে দেওয়া হয়। অবশেষে কাবুলে ড্রোন হামলায় আফগান বেসামরিক নাগরিক নিহতের ঘটনা স্বীকার করল যুক্তরাষ্ট্র। ওই হামলায় শিশুসহ কমপক্ষে 10 আফগান বেসামরিক নিহত হয়। জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি শুক্রবার এই স্বীকারোক্তি দেন। ইসলামিক স্টেট খোরাসানের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে বলে তিনি নিশ্চিত করেন। কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় 13 মার্কিন সেনাসহ 175 জন নিহত হয়। ইসলামিক স্টেট খোরাসানকে এর পাল্টা জবাব দিতে 29 আগস্ট ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে 7 শিশুসহ 10 জন বেসামরিক নিহত হয়। ভুতুরে নগরীতে পরিণত হয়েছে আফগানিস্তানের পাঞ্জশির। তালেবান নিয়ন্ত্রণের পর প্রাণ বাঁচাতে উপত্যকা থেকে পালিয়ে গেছেন বাসিন্দারা। সেখানে এখন কেবল বৃদ্ধ ও গৃহপালিত পশুর বিচরণ। তবে তালেবানের বিরুদ্ধে স্থানীয়দের মানব ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে সামরিক ও অর্থনৈতিক সহায়তা চেয়েছেন বিদ্রোহী নেতা আহমেদ মাসুদ। কাবুল দখলের পর আফগানিস্তানের পাঞ্জশিরে বিদ্রোহীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় তালেবানের। প্রাণহানি ঘটে দুপক্ষেরই। পরে গত সপ্তাহে উপত্যকাটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে জয়ের দাবি করে তালেবান যোদ্ধারা। প্রাণ বাঁচাতে পাঞ্জশির ছেড়ে পালান কয়েক হাজার বাসিন্দা। বন্ধ বেশিরভাগ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। এতে কার্যত ভুতুরে নগরীতে পরিণত হয়েছে পাঞ্জশির। আগে আমাদের এলাকায় 100 পরিবার বাস করত। তালেবান যোদ্ধারা আসার পর আছে মাত্র 3টি পরিবার। তবে তারাও শঙ্কিত। তারা মনে করে তালেবান তাদের আটক বা হত্যা করতে পারে। পাঞ্জশির দখলের আগে প্রয়োজনীয় পণ্য সরবরাহ বন্ধ করে তালেবানরা। এতে তৈরি হয়েছে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট। বৃদ্ধ এবং যাদের পালানোর সামর্থ্য নেই, শুধু তারাই থেকে গেছে। খাবার সংকট হলে কেউ নেই আমাদের সহায়তা করার। এখানে জীবন অনেক কঠিন হয়ে পড়েছে, তাই কাবুলের দিকে পালাচ্ছে বেশিরভাগ মানুষ। তালেবানের বিরুদ্ধে পাঞ্জশিরের নৃশংসতার অভিযোগ উঠেছে। স্থানীয় গণমাধ্যমের দাবি, তাদের হাতে অন্তত 19 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে তালেবানদের দাবি, তারা স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করেছেন। কেউ স্থানীয়দের কোনো ক্ষতি করবে না, তাদের নিশ্চিন্তে বাড়ি যেতে বলা হয়েছে। এখানকার রাস্তা, বাজারে মানুষ চলাচল করছে। আমাদের যোদ্ধারা তাদের নিরাপত্তা দিচ্ছে, কোনো হুমকি নেই। পাঞ্জশিরের কৌশলগত স্থানে বিদ্রোহীরা অবস্থান করায় তালেবানের জন্য হুমকি এখনও কাটেনি। রাস্তা বন্ধ করে স্থানীয়দের আটকে মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এদিকে বিদ্রোহী নেতা আহমেদ মাসুদ সামরিক ও অর্থনৈতিক সহায়তা চাইলেও তাতে আগ্রহী নন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তান ছেড়ে আসার সময় বিশৃঙ্খলা এড়াতে না পারায় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগফ্রিড কাগ। আইন প্রণেতাদের সমালোচনার মুখে বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি। বিবিসি বলছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময় সরিয়ে আনা হয় নানা দেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মীদের। তবে তড়িঘড়ি করে এ কাজ করতে গিয়ে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। এ দায় নিয়ে এই প্রথম কোনো দেশের মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হলেন। তার পদত্যাগের আগে বিষয়টি নিয়ে আলোচনা হয় নেদারল্যান্ডসের পার্লামেন্টে। এতে পররাষ্ট্রমন্ত্রীর কাজে অসন্তোষ জানিয়ে আনা হয় অনাস্থা প্রস্তাব। আগস্টের শেষ 2 সপ্তাহে 2000 মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে দেয় নেদারল্যান্ডস। ফ্রান্সের সাথে $40 বিলিয়ন মোট 12টি সাবমেরিন কেনার চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। এই প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে ফ্রান্স। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হয়। এরপরেই সাবমেরিন কেনার ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ইন্দো প্যাসিফিক জোটে যোগ দেওয়ার ফলে ফ্রান্সের সাথে করা চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আচরণ বলে অভিহিত করেন। এদিকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠানোর বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র দুঃখ প্রকাশ করেছে।
জাতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্সে অসন্তুষ্ট বাফুফে। সাফ মিশনের আগে জেমি ডেকে 2 মাসের অব্যাহতি দিয়েছে ফেডারেশন। তাকে সরিয়ে হেড কোচের দায়িত্বে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। নতুন কোচের কৌশলে এত কম সময়ে কিভাবে ফুটবলাররা মানিয়ে নেবে তা নিয়ে শঙ্কা প্রকাশ বেঙ্গল টাইগারদের ম্যানেজার সত্যজিৎ দাশগুপ্তর। কিরগিজস্তানে জয়হীন ছিল বাংলাদেশ। সাফের জন্য প্রস্তুতিতে পড়েছিল ছেদ। তাতে হেড কোচ জেমিডের চাকরি হারাচ্ছেন এমন প্রশ্ন ঘুরপাক ফুটবল মহলে। শুক্রবারের সভায় বিষয়টি পরিষ্কার করেছেন কর্তারা। আপাতত 2 মাসের জন্য মাঠের বাইরে ইংলিশ এই কোচ। তার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। সাফের বাকি আর মাত্র 2 সপ্তাহ। এর আগে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে বসুন্ধরা কিংসের হেড কোচ অস্কার ব্রুজনকে। জেমিডের পারফরমেন্সে খুশি নয় বাফুফে, সেজন্য বড় সিদ্ধান্ত নিতে হয়েছে শেষ মুহূর্তে। আগামী 2 মাসের জন্য 3টি টুর্নামেন্টের জন্য আমরা আমাদের ন্যাশনাল টিমের কোচ জেমি ডেকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। ইন্টারিম অ্যারেঞ্জমেন্টে আমাদের এই ন্যাশনাল টিমের কোচিংয়ের দায়িত্ব দিচ্ছি আমরা বসুন্ধরার কোচ অস্কার ব্রুজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। 2018 মে মাসে জাতীয় দলের দায়িত্ব নেন জেমি। তার অধীনে 29 ম্যাচে 9 জয় বেঙ্গল টাইগারদের, হার 15 ও ড্র 5টি। এই স্বল্প সময়ে জাতীয় দলের খেলোয়াড়দের কতটুকু তৈরি করতে পারবেন স্প্যানিশ কোচ, সেই প্রশ্নের উত্তর দিলেন 1 বছর পর পুনরায় জাতীয় দলের ম্যানেজার হওয়া সত্যজিৎ দাশগুপ্ত। আমরা কিন্তু আমাদের লক্ষ্য স্থির করে যেতে চাই যে আমরা এই টুর্নামেন্টে একটা চ্যাম্পিয়ন হব। তো সেই লক্ষ্য নিয়ে আমরা শুরু করব। আমাদের যে নতুন কোচ আসছেন উনি এবং খেলোয়াড়রা সবাই আমরা চেষ্টা করব তাদেরকে মোটিভেটেড করে যাতে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য খেলব এবং চ্যাম্পিয়নশিপ অর্জনে সমর্থ হব। নতুন কোচ অস্কারের অধীনে 3টি টুর্নামেন্টের পরিকল্পনা ন্যাশনাল টিমস কমিটির। সাফের পাশাপাশি কুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 23 এশিয়ান কোয়ালিফাই এবং নভেম্বরে 4 জাতি টুর্নামেন্টে অংশ নেবে জামাল তোপুরা। শ্রীলঙ্কাতে নভেম্বর মাসের 8 থেকে 17 তারিখ একটা ইনভিটেশনাল 4 নেশন টুর্নামেন্ট হবে, যেখানে শ্রীলঙ্কা, মালদ্বীপস, বাংলাদেশ এবং সেশেলস আইল্যান্ড এই খেলাটি সেখানে খেলবে। চুক্তি শেষের আগেই হেড কোচকে না জানিয়ে এমন সিদ্ধান্তে অনেকটা অবাক জেমিডে। 2 মাস পর ইংলিশ কোচের সাথে চুক্তি রাখবে কিনা সেটা নিয়েও রয়েছে সংশয়, কেননা নতুন কোচ খোঁজার কাজ যে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বাফুফে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে জাতীয় দলের দায়িত্ব পাওয়ার খবর শুনেও নিশ্চুপ বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। লিগ শেষ হবার আগে এ নিয়ে কোনো কথা বলতে রাজি নন তিনি। সোমবারের ম্যাচ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন এই স্প্যানিশ ট্যাকটিশিয়ান। তবে সাফের আগে হুট করে এই ধরনের সিদ্ধান্ত বিরূপ প্রভাব ফেলতে পারে জাতীয় দলের পারফরমেন্সে, বলছেন সাবেকরা। অস্কার ব্রুজন বসুন্ধরা কিংসের দায়িত্বে 4 বছর। এদেশের ফুটবল সম্পর্কে তার ধারণা পরিষ্কার। জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার নিয়েই কাজ করেছেন, তাদের মানসিকতা বোঝেন ভালো মতো। বসুন্ধরা থেকে হুট করে জাতীয় দলের দায়িত্বে মানিয়ে নেওয়া খুব বেশি কঠিন হবার কথা নয়। তার উপর সাফের 2 সপ্তাহ আগে বেঙ্গল টাইগারদের সাথে যুক্ত হওয়া বড় চ্যালেঞ্জ ব্রুজনের সামনে। স্বল্প সময়ে কিভাবে সামলাবেন, কোন মন্ত্রে উজ্জীবিত রাখবেন জামাল তোপুদের। আমি এখনো বসুন্ধরা কিংসের কোচ। সোমবার ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচ রয়েছে, সেটা নিয়েই যত চিন্তা। এরপর এ বিষয়ে কথা বলা যাবে। সাফ মিশনের আগে জেমিকে সরিয়ে ব্রুজনকে দায়িত্ব। সবাইকে চমকে দিয়েছে ন্যাশনাল টিমস কমিটি। বাফুফের এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক, কি ভাবছেন সাবেকরা? কোচের আইডিয়া, স্ট্র্যাটেজি, প্ল্যানিং খুব ভালো আমি মনে করি। যদি আমাদের যেহেতু আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তার সাথে আলাপ করে যদি হয় নট ব্যাড, আমার মনে হয় ভালোই হয়। কিন্তু তার সাথে বোধহয় ফাইনালি একটা কথা বলেই করা উচিত ছিল। হুট করে ওই প্লেয়ারদের ফিলোসফি চেঞ্জ করতে পারবে কি না। একটা জিনিস হচ্ছে যে আমরা যখন লিগে ক্লাবের টিমের কোচিং করাই, তো বিদেশি ভালো প্লেয়ার থাকলে কিন্তু অনেক স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে সুবিধা হয়, যেটা ন্যাশনাল টিমের ক্ষেত্রে কিছুটা প্রবলেমেটিক হবেই। জাতীয় দলের ক্যাম্প শুরু 20 সেপ্টেম্বর। ব্রুজনকে নিয়ে সাফের মিশনের সাফল্য আসবে কি 2003-এর পর অধরা সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি? শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তম টি-20 বিশ্বকাপ সামনে। ইতিমধ্যে সব দেশের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। এমন 6 ক্রিকেটার আছে যারা এবারের আসর তো বটেই, টি-20 বিশ্বকাপে আগে সব আসরে খেলেছে। চমকপ্রদ বিষয়, এই 6 জনের 3 জনই বাংলাদেশের। 2007-এ প্রথম টি-20 বিশ্বকাপ রোমাঞ্চ ছড়িয়ে এগিয়েছে বহুদূর। গৌরবময় অনিশ্চয়তার ক্রিকেট পেয়েছে ভিন্ন মাত্রা।
4 ছক্কার জমকালো আয়োজনের উত্তাপ ক্রমেই বেড়েছে। 6 আসরে 5 চ্যাম্পিয়ন, 2 বার উইন্ডিজের ঘরে টি-20 রূপালী ট্রফি। সাউথ আফ্রিকা থেকে ওমান আমিরাত, 20 ওভারের 7ম বিশ্ব আসরে কতই না উপলক্ষ। কারো প্রথম, আবার কারো জন্য এখানেই সমাপ্তি। অভিজ্ঞতায় কার পাল্লা ভারী, কারা 14 বছর পরও টি-20 বিশ্বসেরার মঞ্চে টিকে আছেন। বাংলাদেশ এখানে অন্য সবার থেকে এগিয়ে। টাইগার স্কোয়াডের 3 জন আছে যারা খেলেছেন আগের সব আসরে। সপ্তমবারে এসেও দলের প্রাণ সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ। পরিসংখ্যানে চোখ রাখা যাক। সাকিব, মুশফিক দুজনেই টি-20 বিশ্বকাপে খেলেছেন 25 ম্যাচ। মাহমুদুল্লাহ 3টা কম। 567 রানের পাশে 30 উইকেট সাকিবের, মুশির রান 250 পার। 200 রানের সঙ্গে 8 উইকেট মাহমুদুল্লাহর অ্যাকাউন্টে। বাংলাদেশের 3 উইন্ডিজ থেকে 2 জন টিকে আছেন এখনো। ক্রিস গেইল তো টি-20 বড় বিজ্ঞাপন, সাথে ডোয়াইন ব্রাভো এই ফরম্যাটে বিশ্বসেরার কাতারে। ক্যারিবীয়দের 2 মহাতারকার ঝুলি অভিজ্ঞতায় পূর্ণ। বিশ্বকাপে গেইল খেলেছেন 28 ম্যাচ, ব্রাভো 29টা। এবার সব দলের মধ্যে ওটাই সর্বোচ্চ। ভারতের রোহিত শর্মা এই লিস্টের 6ষ্ঠ সদস্য। 2007-এর রোহিত এখন আরও পরিণত। ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের পর চতুর্থ ওয়ানডেতে হতাশ করল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ম্যানকাট বিতর্কে টাইগার যুবাদের হার 19 রানে। আফগানিস্তানের দেয়া 211 রানের টার্গেটে 191 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সিলেটে টস জিতে ব্যাটিংয়ে সুলিমানের 43 আর বিলাল আহমেদের 60 রানে ভর করে 210 রানে পুঁজি পায় আফগানিস্তান। জবাবে তাহজিবুল ছাড়া তেমন কেউই লড়াই করতে পারেননি। শেষ দিকে জয়ের সম্ভাবনা থাকলেও শেষ রক্ষা হয়নি ম্যানকাট কাণ্ডে। 191 রানে থামে টাইগার যুবারা। সিরিজে 3-1 ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার্স দাবার প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন। টুর্নামেন্টের উদ্বোধন কাল। জয়িত শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার্স দাবা নামকরণে আসরে অংশ নেবে বাংলাদেশ সহ 10 দেশের দাবারু। বিভিন্ন দেশের 12 গ্র্যান্ড মাস্টার, 16 আন্তর্জাতিক মাস্টার ও 3 আন্তর্জাতিক নারী মাস্টার অংশ নেবেন। 9 রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার মোট প্রাইজ মানি $15,000। আসরের মিডিয়া পার্টনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। করোনায় হারিয়ে যেতে বসেছে সার্কাস শিল্প। দীর্ঘদিন খেলা বন্ধ থাকায় নষ্ট হচ্ছে জিনিসপত্র। খাবার ও যত্নের অভাবে এরই মধ্যে মারা গেছে অনেক প্রাণী। আয় বন্ধ থাকায় চরম সংকটে এই শিল্পের সঙ্গে জড়িতরা। অনেকে চলে যাচ্ছেন অন্য পেশায়। ভয়ঙ্কর এসব খেলা দেখে কে বলবে উম্মে জাইনাব আকসার বয়স মাত্র 6। বাবা পারভেজ আলীর কাছ থেকে 3 বছর ধরে শিখে নানা কৌশল রপ্ত করেছে সে। জাইনাবের ভাই ফিরোজও খেলা দেখায়, কিন্তু প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে সার্কাস। বাপদাদার সার্কাস ছেড়ে পেশা পাল্টেছেন অনেকেই। 2 বছর থেকে করোনা আসার পর থেকে আমরা সার্কাস করতে পারিনি। তারও আগে থেকেই মনে করেন সার্কাস বন্ধ হয়ে গেছে। কেউ আপনার রিক্সা ভ্যান চালাচ্ছে, কেউ নাইট ডিউটি, মানে এটা একটা শিল্পী যে সে রিক্সা ভ্যান চালাবে, মাঠে কাজ করবে, এটা এখন পরে খুব কষ্ট আমাদের দিন যাচ্ছে। 11 আগস্ট থেকে লকডাউন শিথিল করেছে সরকার। খুলে দেয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। সার্কাস মালিক সমিতির দাবি স্বাস্থ্যবিধি মেনে তাদেরও অনুমতি দেয়া হোক। যে কোনো শর্তে আমাদেরকে অনুমোদন দিক। আমরা কর্ম করে খেয়ে বেঁচে থাকতে চাই। আমরা করোনার যে কোনো শর্ত মানব, আর 5টা রাত যেভাবে মানছে আমরাও মানব। 16 মাস হলে সার্কাস বন্ধ। আমাদের প্রায় 25-26 সার্কাস বন্ধ। আমাদের মালামালগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সার্কাসের প্রায় 10,000 পরিবার, আমরা খুব অনাহারে কষ্টে জীবনযাপন করতেছি। সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম সার্কাস গ্রামাঞ্চলে এখনো জনপ্রিয়। সার্কাস করতে পারি এই ব্যবস্থা করে দিক, আর কিছু আর্থিক সাহায্য আমাদের না দিলে আমাদের পুরানো জিনিসপত্রগুলো রিপেয়ার করে যে বের করব সেই উপায় আমাদের নেই। দেশে বর্তমানে 26টি কোম্পানিতে প্রায় 10,000 শিল্পী সার্কাস পেশার সাথে জড়িত। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ ছিল এখনকার সংবাদে। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।